আমার পৃথিবীর সমস্ত দর্শকের প্রয়োজন নেই, সবাই আমার দর্শক না। আমি যদি স্ক্রিনটা খুলে রিলেটেবল দেখি তাহলে আমাকে চ্যালেঞ্জ করবে কি, আমার ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জটা কোথায় হবে। আমাদের কথা আমরা বলি নতুন সিজনের প্রথম পর্বে আপনাদের স্বাগত। আমি তানজির, বাড়ি বাংলাদেশের রাঙামাটি, যদিও বড় একটি সময় আমার কেটেছে ঢাকায়। আর আমি শাবনাম, আমি জন্মেছি আসামের শিলচরে আর বড় হয়েছি কলকাতায়। আজ আমরা সোশ্যাল মিডিয়ার কথা বলবো, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নিয়ে কথা বলবো। কি ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে দুই বাংলায়? কারো কারো লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউ। কি আছে এর পেছনে, এর রহস্যটাই বা কি? আমাদের সঙ্গে দুই ইন্টারনেট সেন্সেশন আজ আছেন। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন মহসিনুল হাকিম, যার কন্টেন্ট মানেই আমরা জানি দুর্দান্ত সুন্দরবন, জীবন আর প্রকৃতি। আমাদের সঙ্গে আছেন ভারতের পৃথাদাস মহাপাত্র। কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় তিনি পরিচিত টিপটপড নামে। তিনি এই মুহূর্তে আছেন যুক্তরাজ্যে। মহসিন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। একটু বলবেন আপনি কোথায় আছেন এই মুহূর্তে, কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেন সেখানে আছেন আপনি? ধন্যবাদ। আমি আসলে হুট করে না, এই সময়টাতে আমি সুন্দরবনে আসি, কারণ সুন্দরবনে বাংলাদেশে জুন জুলাই আগস্ট এই সময়টা সুন্দরবন বন্ধ রাখা হয় আর কি, সুন্দরবনকে বিশ্রাম দেওয়ার জন্য। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এটা খোলে এবং ওই দিনে আমি সুন্দরবনে আসি প্রতি বছরই। এখনকার আবহাওয়া জানেন, শরৎকাল, মাঝে মাঝে ইলশে গড়ি বৃষ্টি হয়, ঠিক আছে, বাহ বাহ, চারপাশটা ভীষণ সবুজ, ঝড় বৃষ্টি দমকা হাওয়া সবকিছু অসাধারণ। তো সেই অসাধারণ সুন্দর সময়টা দেখতে আসি। এটা একেবারেই গভীর সুন্দরবন, বাঘের রাজ্য। আপনি তো আমাদের সবাইকে সুন্দরবন অনেকটাই চিনিয়েছেন, যদিও একটা বড় সময় আপনাকে আমরা সবাই চিনেছি সাংবাদিক হিসেবে, এবং এখন দেখছি যে আপনি সুন্দরবন নিয়ে গবেষণা করছেন, তার নানা দিক তুলে ধরছেন মানুষের কাছে ইউটিউবে। এই যে আপনি কন্টেন্টের দুনিয়ায় এলেন, কন্টেন্ট বানানোর দুনিয়ায় এলেন, কেন এলেন এই গল্পটা একটু বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমরা টেলিভিশন সাংবাদিক যেহেতু, এবং আমি 24 বছর সাংবাদিকতা করেছি এবং পুরোটাই টেলিভিশনে। কাজে আমাদের অডিও ভিজুয়াল কন্টেন্টটাই আমাদের কাজ, তৈরি করাই আমাদের কাজ। সেটা হয়তো নিউজ ক্লিপ, হয়তো 1.5 মিনিট, 2 মিনিট, 30 সেকেন্ড, 5 মিনিট, 8 মিনিট, কিন্তু সেটা খুব ফর্মাল একটা জায়গা। আর পেশা তো অবশ্যই আমাদের রুজির ব্যাপার রয়েছে সেই জায়গা থেকে। এবং কন্টেন্ট তৈরি যে বিষয়টা, এটা আমি সবসময় উপভোগ করি, এবং এটা ব্যাকরণিক যে দিকগুলো আছে এগুলো আমি খুব ভালো করে শেখার চেষ্টা করেছি। একই সঙ্গে মানুষের সাথে কি করে অডিও ভিজুয়ালি কানেক্ট করব, এটা নিয়ে আমি আসলে সবসময় ভাবতাম যে কত সুন্দর করে সহজ করে করা যায়। আর একটা বিষয় হচ্ছে ফলো আপ, দীর্ঘ সময় একটা বিষয় নিয়ে কথা বলা। সেখানে টেলিভিশনের যে কাঠখোট্টা যে নিউজের অংশটুকু, তার বাইরের গল্পগুলো আসে না। 1, 2 হচ্ছে যে আমাদের টেলিভিশনগুলো, সংবাদ মাধ্যমগুলো প্রান্তিক মানুষদের নিয়ে, আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি যে প্রান্তিক মানুষের কাছে এখনো আমরা সেভাবে পৌঁছাতে পারি না, তাদের কথা তুলে ধরতে পারি না। আমরা আসলে রাজধানী এবং শহরের ঘটনাগুলো নিয়েই তার মধ্যে থেকেই থাকি আর কি। তো আমার সবসময় চেষ্টা ছিল যে প্রান্তিক মানুষের কথা আমি বলবো। আমার পেশা থাকবে, আমি সাংবাদিকতা করব, আমি বেতন পাবো, সব ঠিক আছে, কিন্তু আমি এমনভাবে কাজগুলো করতে চাই যে কাজগুলো, যে মানুষগুলো তাদের কথা বলার জায়গা পায় না, তারা আমার মাধ্যমে কথা বলবে, আমি তাদের কথা পৌঁছে দিব, ছোট ছোট করে সমস্যাগুলো তুলে ধরবো, সমাধান পর্যন্ত ফলো আপ করবো। আমরা একটু পৃথাদের কাছে যাই। পৃথাদি, আপনি মহসিন ভাইয়ের কথা শুনছিলেন, আমি ওনার একটা কথা টেনে ধরে বলতে চাই। উনি বলছিলেন আসলে ওনার ভাবনার মধ্যে হচ্ছে মানুষ, মানুষ আর মানুষ। তো সে জায়গা থেকে আপনিও একজন চিকিৎসক, আপনিও আসলে মানুষ নিয়ে কাজ করেন, কিন্তু এর মধ্য দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা বা আপনার মনের মধ্যে এটা নিয়ে কিভাবে তাড়নাটা তৈরি হলো, সেটা যদি একটু বলেন আমাদের। আমি আসলে কন্টেন্ট বানাবার জন্য শুরু করিনি, সেই জন্য আমার কন্টেন্ট নামও একটা অদ্ভুত নাম, যার কোনো সেরকম কোনো মানে নেই। কারণ আমি বেশিরভাগ মানুষের মতো সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম যে আমার 4 জন পরিচিত যারা আছেন, বন্ধু বান্ধব, পরিবারের লোকজন, তারা আমার জীবনযাত্রার সঙ্গে কোনোভাবে যুক্ত হতে চান। আমি নানা জায়গায় ঘুরছি, সেই সমস্তর একটা অংশ তারা হতে চাইছিলেন, সেই জন্য আমি তাদের জন্যেই প্রধানত কন্টেন্ট বানানো শুরু করি। কিন্তু 2 বছর আগে আমি কর্ণাটকে গেছিলাম। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আমি যে বলে বাঙালি পায়ের তলার সর্ষে, আমি সেই পায়ের তলার সর্ষে বাঙালি। যেহেতু আমার তাঁত শিল্পে একটা ব্যক্তিগত আকর্ষণ রয়েছে, আর সেই নিয়ে আমি পড়াশোনা করতে পছন্দ করি, তো সেই জন্য আমি একখানা ইন্টারেস্ট ধরে আমি এই আমার বেড়ানোটাকে কেন্দ্র করি। তারপরে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি, তারপরেও কিছু হয়নি। 1 মাস পরে হঠাৎ করে দেখি হাজারে হাজারে নোটিফিকেশন আমার ইনস্টাগ্রামে।
তো সেই থেকে শুরু হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে এরকম ধরনের কন্টেন্টের জন্য একটা খিদে আছে মানুষের কাছে। তো সেখান থেকে আমার শুরু। তো আমার মূল উদ্দেশ্য হলো যে একটা শিল্পর প্রতি মানুষের মনে একটা ভালোবাসা জন্মাক, বা একটা আহ, একটা সচেতনতা হোক একদম। তার প্রতি। এবং এবার শিল্প ঘিরেই তো সমাজ, সমাজ শিল্পের অংশ আর শিল্প সমাজের অংশ, দুটো তো একে অপরের থেকে ভিন্ন নয়। সেই থেকে আমিও খানিকটা কিরকম ধরনের কন্টেন্ট বানাচ্ছি, খানিকটা আমি পাল্টেছি। মানে আমি অবশ্যই সেই সব শিল্পর কথা বলি, কিন্তু মাঝে মাঝেই আমি তার পিছনে যে সমাজতন্ত্র লুকিয়ে আছে, যেটা নিয়ে কথা বলা অত হয় না, যে হ্যাঁ শাড়ি পরার কথা বলছি, কিন্তু এই শাড়িগুলোর দাম কিরকম, আর সেটা সাধারণ মানুষের জন্য নয়, আর সেই সমস্ত নিয়েও আমার মনে হয় যে কথা বলাটা প্রয়োজন। এই এই পৃথা যে প্রসঙ্গটা উত্থাপন করলাম, সেটা নিয়ে মহসিন ভাই আপনার কাছে আসতে চাই। পৃথা বলছিলেন যে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলো জি। যে হাজার হাজার নোটিফিকেশন, মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, আর আর যে প্ল্যাটফর্মের কথা পৃথা বলছিলেন যে ইনস্টাগ্রাম, কিন্তু আপনি তৈরি করেন কিছুটা দীর্ঘ ভিডিও। হ্যাঁ, ইউটিউবে একটু লম্বা লম্বা ভিডিও আপনি বানান, অনেক গভীরে যান বিষয়গুলোর, কিন্তু সেই ভিডিওগুলোর লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আপনার প্রায় 10 লাখ ফলোয়ার আছে। কি আছে আপনার কন্টেন্টে যেটা মানুষকে টানে? আমি বলছি যে আমার পৃথিবীর সমস্ত দর্শকের প্রয়োজন নেই, সবাই আমার দর্শক না। আমি চিন্তা করি যে আমার কয়েক লাখ দর্শক আছেন, বা তার চেয়েও বেশি দর্শক আছেন আমার, তার মধ্য থেকে হয়তো 3 থেকে 4 লাখ দর্শক আমার, তারা এই লং কন্টেন্ট দেখতে চান। এবং সেটা 3 লক্ষ হোক, কিংবা 30,000 হোক, বা 3,000 হোক, আমি আমার ওই দর্শকদের প্রতি লয়াল থাকতে চাই। তারা যেভাবে চান সেভাবে আমি করতে চাই। ফলে আমি এখান থেকে বিচ্যুত হইনি, এবং আমার সব দর্শক দরকার নেই। এটা আমার এটা একটা দিক। আমি তখনই মানুষের কাছে বিশ্বস্ত হব যখন আমি আসলে কন্টিনিউয়াসলি সঠিকটা বলতে থাকবো, সত্যটা বলতে থাকবো। তো সেই চেষ্টাটা আমি করে গেছি, সব ক্ষেত্রে পারছি এরকম না, কিন্তু একজন ব্যক্তি হিসেবে আসলে আমার ওই 3 লাখ মানুষের কাছে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা, হ্যাঁ। এবং এটা ওই যে আমি স্ক্রিনের সামনে একরকম, আবার আমার জীবনযাপন একরকম। হ্যাঁ, আমি আসলে এই ভণ্ডামিটা করতে পারি না, করতে চাই না, করব। হ্যাঁ, আর রিটেনশন, যদি আমি রোজগারের কথাও বলি লং ভিডিওতে, আসলে কতক্ষণ ধরে মানুষ দেখছে তার উপরে সেটার বিজ্ঞাপন বা রোজগার বা রেভিনিউ নির্ভর করে। সেটি নির্ভর করে। আমার একটা 15 মিনিটের ভিডিওতে রিটেনশন আসে 12, 13, কখনো 13.5 মিনিট পর্যন্ত আমি পাই। তো কাজে আমি দেখছি যে বেশিরভাগ মানুষ পুরো কন্টেন্টটা দেখছে, এবং আমি এটাই ধরে রাখতে চাই। আমি এটাকে রেখেই আমার আগের কথাগুলো, আগের কাজগুলো চালিয়ে রাখতে চাই। পৃথিবী আপনার কাছে ফিরে, আপনি আসলে ইনস্টাগ্রাম একটু বেশি সক্রিয়। আমরা মহসিন ভাইকে যেটা দেখছিলাম, উনি ইউটিউব কিংবা ফেসবুকে বেশি সক্রিয়। আপনার ইনস্টাগ্রামটার প্রতি দুর্বলতা কেন, বা প্ল্যাটফর্ম হিসেবে এটা বেছে নেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? কারণ আছে। আমি ইউটিউবে ভেবেছিলাম, আমি চেষ্টা করেছি, আর আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলও খুলেছি, কারণ মানুষের একটা চাহিদা ছিল। কিন্তু ইউটিউব, আমি ওনার সাথে একদমই সহমত। আমার মনে হয় যে যদি মিনিংফুল কন্টেন্ট বানাতে হয়, তার জন্য ইউটিউবের প্রয়োজন বেশি। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার জন্য, আমি সবার জন্য বলছি না, আমার জন্য ইউটিউব করা একটু সমস্যার, কারণ আমার কাছে অত সময় নেই। মানে ওটাতে অতক্ষণ রেকর্ড করা, তারপরে সেটাকে এডিট করা, মানে ইউটিউবে এডিট করতে আমি দেখছিলাম যে অনেক সময় যাচ্ছে। ইনস্টাগ্রামে সেই তুলনায় খুব তাড়াতাড়ি করে আমি যা বলার সেটুকু বলে আমি ছেড়ে দিতে পারি পৃথিবীর জন্য। আপনাদের কথা আমরা জানলাম। দুই বাংলায় সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা কি ভাবছে, কেমন কন্টেন্ট তাদের পছন্দ, আর সেই প্রজন্মের কাছে যদি জনপ্রিয় বা ভাইরাল হতে হয়, তাহলে কিভাবে সাজাতে হবে কন্টেন্ট, চলুন জানি। রেগুলারই একই সাথে এন্টারটেইনমেন্ট এবং জ্ঞানের যে ধারা, দুটাকে একসাথে কম্বাইন করতে চাই। তো সেই জায়গা থেকে আমার কাছে অনেকটা আর এর যে ভিডিওগুলো, সেটা অনেক ভালো লাগে। বেসিক্যালি আমরা যেটা পছন্দ করি, একটু কমেডি কন্টেন্ট দেখতে ভালো লাগে, কারণ সবারই লাইফে একটা আলাদা আলাদা স্ট্রেস আছে। তো ফর আ ব্রেক আর ফর আ চেঞ্জ কমেডি কন্টেন্ট বেশি ভালো লাগে।
আমি হচ্ছে সুস্থ ধারার যে কন্টেন্টগুলো আসে আমি সেগুলো ফলো করি, দেখি আর কি। যেমন ইতিহাস ভিত্তিক কোনো ঘটনা কিংবা হচ্ছে খবরাখবর, তারপরে হচ্ছে গিয়ে কোনো ধরনের ক্রিয়েটিভ কার্যক্রমগুলো, সোশ্যাল অ্যাক্টিভিজমগুলো, সেই ধরনের কন্টেন্টগুলো আমি দেখে থাকি। আমার প্রিয় কন্টেন্ট মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সুজয় নীলের চ্যানেলটাকে বলতে পারি আলটিমেট মোটিভেশন যেটা রয়েছে ওইটা হতে পারে। মানে ইনফরমেশনও আছে, এন্টারটেনমেন্ট পারপাসও আছে, কিছু শেখারও আছে, নলেজেবল চ্যানেল। স্বাস্থ্য সংক্রান্ত যে কন্টেন্টগুলো, কি খেলে মানে মুক্ত রোগমুক্ত থাকা যায়, আরোগ্য লাভ করা যায়। তারপরে ইউটিউবে নানান ধরনের আপনার এক্সারসাইজগুলো আমি নিজেও দেখি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা খুব ভালো কাজ করছেন এখন, যেগুলো সত্যিই খুব মানে মনে ধরার মতন। একটু ছোট করে একটা প্রশ্ন পৃথা এবং মহসিন ভাই দুজনের জন্য রাখি, যে যদি চট করে জানতে চাই আপনাদের কাছে কোন কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ আপনারা ভালোবাসেন দেখতে, বা কাদের কাজ এসে যে কোনো প্ল্যাটফর্মে হোক, ছোট হোক বড় হোক কন্টেন্ট? আমি বলবো যে ক্রিস অশোক, ও উনি মাসালা ল্যাব। মশালা ল্যাব, হ্যাঁ, হ্যাঁ, খুবই জনপ্রিয় এবং নানা রকম ফুড সায়েন্স, ফুড হিস্ট্রি নিয়ে নানা রকম কন্টেন্ট বানান। আর তার সাথে এটাও ঠিক, আমাকে অনেকে হয়তো ভুল বুঝতে পারে, কিন্তু আমি না খুব একটা কন্টেন্ট দেখতে পছন্দ করি না। এই প্রশ্ন নিয়ে মহসিন ভাই আপনার কাছে, আপনাকে কে অনুপ্রাণিত করে? আমার কাজ, আমার কথা বলার জায়গা হিসেবে আমি এই জায়গাটিকে দেখি। হ্যাঁ, এখানে আমি কাউকে অনুসরণ করিনি, কখনো মাথায় আসেনি। আমি যেরকম, আমি যেভাবে আমি সেভাবেই। শুধু আমি এই সোশ্যাল মিডিয়ার, আমি বলছি ফেসবুক, ইউটিউবের পিঠের উপর দিয়ে হাঁটছি, ঠিক আছে? তো আমার কথাগুলো বলার জন্য এদেরকে আমি ব্যবহার করছি, ওরাও আমাকে ব্যবহার করছে, আমি তাদেরকে ব্যবহার করছি, এর বাইরে অন্য কিছু না। আর দ্বিতীয় কথা যেটি, সেটা হচ্ছে যে আসলে আমি একজন খুব প্রফেশনাল সাংবাদিক, বাংলাদেশে মেইন স্ট্রিমে কাজ করি। সেই এরকম একটা জায়গা থেকে চাকরি ছেড়ে ফুল কন্টেন্ট ক্রিয়েশনে আসার যে বিষয়টা, সেটা ছোট করে বলতেই হয়। সেটা হচ্ছে যে আমাদের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন সালাউদ্দিন সুমন, মানে অনুজ, এবং আমি তার কন্টেন্ট দেখতাম শুরু থেকেই। তিনিও বাংলার ইতিহাস নিয়ে নানান রকমের কন্টেন্ট শুরু করেছিলেন আর কি। তো তিনি যখন এই যে চাকরি ছেড়ে একেবারে প্রফেশনালি নেমে পড়েছেন, তো সেটা আমার মাথায় হয়তো ছিল কিছুটা, কিন্তু আমি আসলে আমার মতো করে সিদ্ধান্ত নিয়ে ছেড়েছি। এবারে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। পৃথাদি, আপনাকে দিয়ে শুরু করি। যদি আপনার কাছে জানতে চাই ঠিক এই মুহূর্তে কোন বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট বানাতে চান? ঠাকুরবাড়ির ফ্যাশন। আপনি যেহেতু ইতিহাস নিয়ে কাজ করেন, দক্ষিণ এশিয়ার ইতিহাসের কোন চরিত্রটাকে আপনার ইনফ্লুয়েন্সার মনে হয়? কেন নন্দিনী দেবী। স্ক্রিপ্টিং নাকি এডিটিং, কোনটা বেশি আপনাকে যন্ত্রণা দেয়? আমাকে যন্ত্রণা দেয় হলো ওই স্ক্রিপ্টে যে প্রথম 3 সেকেন্ডের মধ্যে মানুষের মন আকর্ষণ করতে পারে, ওই 3 সেকেন্ডের জন্য শব্দ চয়ন। আর বাংলা কন্টেন্টে কোনটা বেশি আসলে ভাইরাল হয়, চমকপ্রদ ইতিহাস নাকি গাল ভরা গসিপ? চমকপ্রদ ইতিহাস। ভারতের কোন বননৃত্য হচ্ছে আপনার সবচেয়ে পছন্দ, আর বাংলাদেশে কোনটা? বাংলাদেশের তো জামদানি, আর ভারতবর্ষের হলো বাংলারই আমার একেবারেই সাধারণ তাঁতের কাপড়, ধনিয়াখালি পছন্দ সব থেকে। তাহলে মহসিন ভাই, এবারে আপনার পালা, আপনি তৈরি? সুন্দরবনের কোন বিষয়টিকে আপনি আন্ডাররেটেড মনে করেন? সুন্দরবনের সৌন্দর্যটাকে আসলে সেভাবে তুলে ধরা হয়নি এখন পর্যন্ত, আমরা পারিনি। সুন্দরবন বিষয়ে তো আপনি অনেক ভিডিও বানিয়েছেন, কিন্তু কোনো একটি ভিডিওর কথা কি মনে পড়ে যেটা আপনি শুধুমাত্র ভিউয়ের জন্য বানিয়েছিলেন? যে প্রতিটাই ভিউয়ের জন্য বানাই। হ্যাঁ, একটা খাবার রান্না করব, সেটা মানুষ খাবে না, সেটা হবে না। আমি আমার জন্য বানাই না, আমি মানুষের জন্য বানাই। কিন্তু আপনাকে কোন ধরনের কন্টেন্ট বেশি বানাতে হয়, যেটা ট্রেন্ড করছে নাকি যেটা ট্রেন্ড করতে পারে ভবিষ্যতে? না, ট্রেন্ড দিয়ে আমি চলি না। দর্শক চায় যে আমি সুন্দরবন এবং প্রান্তিক মানুষদের নিয়ে কথা বলি, কাজগুলো করি, আমি সেটাই করে যাওয়ার চেষ্টা করছি। আর আজকের কন্টেন্ট ক্রিয়েশনের জগৎকে যদি এক বাক্যে বর্ণনা করতে হয়, কিভাবে করবেন? আপনি সুন্দর গল্প বলতে পারবেন কিনা, গল্প তুলে ধরতে পারবেন কিনা, সেটা জেনে বা শিখে কাজ করবেন, আমি সবার প্রতি অনুরোধ করব। এবং এই মাঠটা সবার কাছেই সমান। সুন্দরবন নিয়ে বললেই আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কথায় আসি। আপনাকে প্রশ্ন, আপনি কতবার সুন্দরবনে বাঘের দেখা পেয়েছেন? খুব কাছাকাছি থেকে বাঘ দেখেছি একবার, আর আশপাশ দূর থেকে পার হয়ে যাচ্ছে এরকম দেখেছি অনেকবার। বাঘ দেখে কোনোদিন ভয় পাইনি, বাঘ না দেখে অনেক ভয় পেয়েছি। যদি সুন্দরবনে কোনো প্রাণী কথা বলতে পারতো, তাহলে আপনি সবার আগে গিয়ে কোন প্রাণীর সাথে কথা বলতেন?
আমি কথা বলতাম হচ্ছে ভোদরের সাথে, অটার। কারণ হচ্ছে যে ওই যে জায়গাটা আমি দেখি না, যে জায়গাটা সে দেখে, পানির নিচটা, হ্যাঁ, এটা তার কাছে জানতাম যে নিচটা কিরকম। হ্যাঁ পৃথাদি, তাহলে আপনার কাছে আবারও ফিরি। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো লন্ডনে থাকেন, লন্ডনে অনেক বাংলাদেশি মানুষও বসবাস করেন, বিশেষ করে হোয়াইট চ্যাপেল অংশ অনেক বাংলাদেশি মানুষ পাবেন। আপনার কন্টেন্টের যারা ভিউয়ার, সেখানে কি আপনি বাংলাদেশিদেরকেও পান? হ্যাঁ, অবশ্যই তাদের সারাটা বাংলাদেশিদের কেমন পাই। পান? তাদের নিয়ে আপনার মূল্যায়নটা কেমন? দেখুন, আমি তো সেরকম ভাবে মানে বাংলাদেশের বাঙালি আর ভারতবর্ষের বাঙালি হিসাবে আলাদা করে পার্থক্য করি না। লন্ডনে তারা আছেন, আর হাসপাতালেও আমি সহকর্মী হিসাবে বা পেশেন্ট হিসাবে বাংলাদেশের অনেক মানুষকেই পাই। আমার ফলোয়ার হিসাবেও বাংলাদেশের অনেকে আছে। আচ্ছা, মানে আপনি আলাদা করতে চান না। দেখুন, একখানা যেটাকে বলে আনহেলদি কম্পিটিশন তো আছে। যখন আমি দেখি যে দুই বাংলার বাঙালিদের মধ্যে ঝগড়া চলছে আমার কমেন্ট সেকশনে, তখন আমার মনে হয় যে আমি অনেক মানুষকে আমার বাড়িতে নেমন্তন্ন করেছি এবং আমার বাড়ির মধ্যেই ঝগড়া চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি ব্যক্তিগতভাবে সত্যি দুঃখ পাই, কারণ আমার মনে হয় যে আমার খানিকটা দায়িত্ব আছে এর মধ্যে, কারণ আমারই জায়গায় এসে ঝগড়াটা চলছে। আম, কিন্তু আমাদের মতো অনেক মানুষই আছেন যাদের জন্য এই সমস্ত কিছু, যে এই জিওপলিটিক্যাল বিষয়গুলি অতখানি গুরুত্বপূর্ণ নয়। আমরা মানুষ হিসাবেই একে অপরের সাথে থাকতে পছন্দ করি। মহসিন ভাই, আপনি তো সুন্দরবন নিয়ে কাজ করেন, ভারতের সুন্দরবন অংশ কি আপনার যাওয়া হয়েছে? হ্যাঁ, একবার গিয়েছি, কিন্তু খুব অল্প সময়ের জন্য। আর ভারতের ভিউয়ারদের প্রতিক্রিয়া আপনি কেমন পান? কারণ সুন্দরবন তো আমাদের এদিকের অঞ্চলের মানুষের কাছেও একটা আগ্রহের বিষয় এবং আপনি সেখানেও জনপ্রিয়। সমান সমান। এবং বরং অনেক বেশি পার্টিকুলার মনে হয় আমার কাছে। হ্যাঁ, তার কারণ আমি খোঁজার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে ভারতের অংশে সুন্দরবন নিয়ে একেবারে বাচ্চাদের বই থেকে শুরু করে নানা রকমের বই আছে, তাদের টেক্সট বুকেও সম্ভবত আছে, এবং বিভিন্ন ভাষায় সব ধরনের বই আছে। কাজে আমি ভারতের বিভিন্ন জায়গা থেকে আসলে রেসপন্স পাই। দুই বাংলার কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয় বৈচিত্র্যগুলো কেমন তা জানতে চেয়েছিলাম সাধারণ মানুষের কাছে। চলুন শুনে আসি তাদের ভাবনা। আমাদের হচ্ছে সামাজিক সমস্যা রিলেটেড কিছু কন্টেন্ট ক্রিয়েটর আসা উচিত, কারণ আমরা শুধু প্রমোশনাল কন্টেন্ট দেখতে দেখতে হচ্ছে আমরা আসলে বোর হয়ে যাচ্ছি। খুবই অ্যাকচুয়াল যেটা মানে মেসেজ বলতে পারে, তো মানে একটা মানে সমাজকে যেটা আমরা দিই, সেটা অনেক রকম কন্টেন্ট আছে। আর এটা আমাদের এখন এই টাইমে যেটা ইনফ্লুয়েন্সারদের এটা করা উচিত, যেটা আমি বলবো। সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে বা সমাজের মধ্যে একটা নেতিবাচক একটা প্রভাব ফেলছে, আমরা মনে করছি সেই সব কন্টেন্ট না করে বলবো যে কোনো সামাজিক কন্টেন্ট যেগুলো আসলে সমাজের জন্য গ্রহণযোগ্য বা কিছু শিক্ষণীয় রয়েছে সেই কন্টেন্টের দিকে মনোযোগ দেওয়া। ওই ট্রেন্ডে গা ভাসিয়ে বেশি দূর অব্দি তো মনে হয় যাওয়া যায় না। অবভিয়াসলি একটা ক্রিয়েটার হতে গেলে তো ট্যালেন্টের দরকার হয় না। ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের মেন্টাল হেলথের কিছু জিনিসপত্র আছে, বিভিন্ন বাইরের দেশে কিভাবে আমরা পড়াশোনা করতে পারি। শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমরা আসলে খুঁজে থাকি, কিন্তু বেশিরভাগ সময় না পাই দেখে আসলে আমরা ওই রিলস বা ওই মজার কন্টেন্টেই আসলে ডুবে থাকি। যেটাতে আপনার কাছে আসি, নানান প্ল্যাটফর্মে নানান মানুষ কন্টেন্ট বানাচ্ছে, তারপরে কন্টেন্টের মধ্য দিয়ে কি সমাজকে কি আমরা ঠিক তুলে আনতে পারছি? সমাজের ট্রেন্ডগুলো কি প্রতিফলিত হচ্ছে? হ্যাঁ, খানিকটা না। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যতটুকু দেখে, যে একটা ওই অ্যাস্থেটিক বলে আছে না, সবকিছুকে একটা একটা অ্যাস্থেটিক্সের মধ্যে আনার হয়তো একটা প্রবণতা রয়েছে। আমি ভুল বুঝেও থাকতে পারি, কিন্তু আমার যতটুকু দেখছি আমি সেটাই আমার মনে হচ্ছে। তো সেখানে খানিকটা আসল জীবন যা আমাদের চারপাশে চলছে তার সাথে আমরা সমাজ মাধ্যমে যা দেখছি তার খানিকটা একটা তফাৎ তো থাকবেই। আমরা একেবারে যেভাবে হয়তো উনি সুন্দরবনকে তুলে ধরছেন, সবাই ঠিক নিজেদের জীবনযাত্রাকে কি তুলে ধরছেন আমার মনে হয় না। কিন্তু তার মধ্যেও বোঝার তো একখানা উপায় আছে। বাংলা কিছু না কিছু নিয়ে আমি কন্টেন্ট বানাতে থাকি, কারণ বাংলা নিয়েই আমি সব থেকে বেশি জানি। তো সেখান থেকে আমি বুঝেছি যে বাংলার নতুন প্রজন্মের মধ্যে কিন্তু একখানা উৎসাহ রয়েছে, সাহিত্য হোক কি কলা হোক বা এমনি আমাদের সমাজ হোক, সেই নিয়ে জানার, সেই নিয়ে বোঝার। তো সেই জন্য আমার মনে হয় যে আমি যেভাবে হয়তো যে দিক থেকে আমার কন্টেন্টটা বানাচ্ছি সেটা হয়তো ওনাদের কাছে একটা অন্য দিক, একটা নতুন দিক। ওনারা যা দেখে অভ্যস্ত তার থেকে এটা ভিন্ন। রিলেটেবিলিটির প্রতি যে প্রাধান্য দেয় সমাজ মাধ্যম, সেটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে একেবারে তার সাথে এগ্রি করতে পারি না।
আমি যদি স্ক্রিনটা খুলে রিলেটেবল দেখি, তাহলে আমাকে চ্যালেঞ্জ করবে কি, আমার ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জটা কোথায় হবে, আমাকে আনকমফোর্টেবল হতে হবে কন্টেন্ট দেখে, তাহলেই আমি ভাবতে শুরু করব, তাহলেই আমি সেই নিয়ে আরো পড়াশোনা করতে চাইবো বা আরো জানতে চাইবো। যেরকম আপনি সুন্দরবন নিয়ে যেটা বলছেন, আর এটা তো রিলেটেবল নয় আমাদের জন্য। আমরা তো না জলদস্যু, না যারা দেখছি ধরে নিচ্ছি তাদের মধ্যে অনেকেই প্রান্তিক মানুষ নয়, কিন্তু আপনি আমাদের আনকমফোর্টেবল করবেন তাদের জীবন দেখিয়ে, এবং তখন আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনাটা হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি। এই প্রশ্নটা নিয়ে মহসিন ভাই আপনার কাছে যাই। একদিকে যখন আপনি সাংবাদিকতা করছিলেন তখন আপনি জানতেন আপনার কাজটা নির্দিষ্টভাবে কি, খবর মানুষের কাছে পরিবেশন করা। এখন আপনি সেখান থেকে সরে আপনি ইউটিউবে নিজের মতো করে যে গভীরতার সাথে জিনিসগুলোকে বোঝানোর প্রয়োজন আপনি অনুভব করছেন, আপনি সেগুলো করছেন। কিন্তু অন্যদিকে একটা তো বাস্তবিক ঝুঁকিও থাকে, কারণ মাস গেলে তো একটা নির্দিষ্ট মাইনে বেতন তো অ্যাকাউন্টে ঢুকছে না। আমার ওই যে বললাম যে আমার সোশ্যাল মিডিয়া থেকে যে রেভিনিউ আসে সেটা মোর দেন এনাফ আমার যে চলার জন্য যা প্রয়োজন দেশে, ঢাকা শহরে পরিবার পরিজন নিয়ে সুন্দর করে, সেটা যে বেশি আর কি। আর ঝুঁকি তো সব জায়গাতেই রয়েছে, হ্যাঁ, চাকরির ঝুঁকি তো সবচেয়ে বেশি, তাই না? কাজে আমি ওই ঝুঁকিটা নিয়েছি কিছুটা, কিন্তু আমার পেশা, নেশা, শখ সব এক জায়গাতেই। এটা আমার জীবনের অংশ আর কি। মহসিন ভাই, পৃথা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের কিছু অংশ দেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভবিষ্যতে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ। তানজির, এই যে আমরা এত কথা বললাম কন্টেন্ট নিয়ে, নানা ধরনের কথা বললাম, এখন কিন্তু দেখার বিষয় যে আমাদের এই আলোচনা থেকে কি কন্টেন্ট দর্শকের পছন্দ হলো, তাই না? এটা আপনি ঠিকই বলেছেন। আসলে দিন শেষে দর্শকেরাই বিচার করবেন। প্রিয় দর্শক, আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কেমন দেখতে চান, কোন বিষয়গুলোতে আপনার আগ্রহ রয়েছে জানান আমাদের। আর কোন ধরনের কন্টেন্ট লাভের চেয়ে ক্ষতি একটু বেশি করছে বলে আপনার মতামত জানান মন্তব্যে। সাবস্ক্রাইব করুন ডয়েচে ভেলে বাংলার ইউটিউব চ্যানেল। আর আপনারা দেখছেন ডয়েচে ভেলে বাংলার অনুষ্ঠান আমাদের কথা আমরা বলি।